নিউজরুম লাইভের শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বিহার এসআইআর এ গ্রহণযোগ্য নথি হিসেবে নিতেই হবে আধার কার্ড। নির্বাচন কমিশনকে সুপ্রিম নির্দেশ, প্রয়োজনে শুধুমাত্র আধার কার্ড দিয়েই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে। মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সে রাজ্যে ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারের নাম। এসআইআর এ ভোটার তালিকায় নাম তোলার জন্য 11টি নথির তালিকা দেয় কমিশন। সেই তালিকায় ছিল না আধার কার্ড, জানি একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটে সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, বিহার এসআইআর এ গ্রহণযোগ্য নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে। বিহার এসআইআর এ দ্বাদশ নথি হিসেবে আধার কার্ডের উল্লেখ করতে হবে। সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে নির্বাচন কমিশনকে। এর মানে শুধুমাত্র আধার কার্ড দিয়েই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে, অন্য কোনো নথি না দিলেও চলবে। এই বার্তা পৌঁছে দিতে হবে নির্বাচন কমিশনের ব্লক স্তরের আধিকারিকদের কাছে। আবেদনের সঙ্গে জমা পড়া আধার কার্ড জাল কিনা খতিয়ে দেখবে কমিশন। कोर्ट ने ये ऑर्डर किया है कि इलेक्शन कमीशन अपने सारे इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर्स को आदेश इशू करे कि आधार एक्सेप्ट किया जाएगा बाकी 11 डॉक्यूमेंट्स के साथ, और अगर कोई जना सिर्फ आधार भी अपना देता है वो मानना पड़ेगा। बाद में शायद आदेश दिया है कि इसको पब्लिसाइज भी करना होगा। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মন্তব্যও করে যে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিহার এসআইআর এ যাদের নাম বাদ গেছে তারা চাইলে আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারেন। এরপর কয়েকটি রাজনৈতিক দল আদালতে অভিযোগ করে, সুপ্রিম কোর্টের বার্তা বহু জায়গায় নিচু স্তর পর্যন্ত পৌঁছয়নি। বিএলওদের অনেকে আধার কার্ড নিতে চাইছেন না। এরপরেই সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ, ভোটার তালিকায় নাম তুলতে নিতেই হবে আধার কার্ড। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে এরা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয় পত্রের মাপকাঠি হিসেবে ধরতে হবে। এতদিন ধরে আধার 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 আধারের সঙ্গে এই জোড়ো ওই জোড়ো, কেউ বলছেন তোমার বাবার বার্থ সার্টিফিকেট, কেউ বলছে মায়ের বার্থ সার্টিফিকেট। এই ধাক্কাটা সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনের খাওয়ারই ছিল। সবাই জানে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা আধার কার্ডের ওপরই বড় 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 করে লেখা থাকে। সুতরাং তৃণমূল কি বললেন না সেটা বড় কথা নয়। মনে হচ্ছে যে তৃণমূলের দেওয়া পার্টি কার্ডই হবে এখন আধার কার্ডের মতনই আর কি। যাই হোক, তার থেকেও বেশি কিছু। নিউজ 18 বাংলা। খেজুরের বিজেপি কর্মীর মৃত্যু তদন্তে প্রশ্ন কোর্টের। প্রথম ময়নাতদন্তের পর চিকিৎসক আইও 3 বার ফোনে কথা। ময়নাতদন্তের পর কেন চিকিৎসককে ফোন ইনভেস্টিগেটিং অফিসারের? প্রশ্ন কোর্টের। প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকের বয়ান নেই কেন? প্রশ্ন কোর্টের। প্রথম ময়নাতদন্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর উল্লেখ, চিকিৎসক খেজুরি থানার আইওর কল রেকর্ডে প্রশ্ন আদালতের। সিডিআর তথ্য খুব গুরুত্বপূর্ণ নয়, সওয়াল অ্যাডভোকেট জেনারেলের। যাবতীয় তথ্য দিতে সিআইডিকে 7 দিনের সময় হাইকোর্টে। জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর 2 বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস, 2 বিজেপি কর্মীর 2 বার ময়নাতদন্ত হয়। তাতে 2 ধরনের রিপোর্ট উঠে আসে। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে। এই মামলার প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়নাতদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড তলব করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রিপোর্ট খতিয়ে দেখা গেছে, প্রথম ময়নাতদন্তের আগে এবং পরে একাধিকবার সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসার। তমলুক হাসপাতালের ওই চিকিৎসকের সঙ্গে খেজুরি থানার তদন্তকারী অফিসারের 5 থেকে 6 বার ফোনে কথা হয়। এ নিয়েই প্রশ্ন তুলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রশ্ন, ময়নাতদন্তের পর কেন চিকিৎসকের সঙ্গে ফোনে 3 বার কথা বলেন তদন্তকারী অফিসার? ময়নাতদন্তের আগে কথা বলা মেনে নেওয়া যায়,
ময়নাতদন্তের পর কেন চিকিৎসকের সঙ্গে তদন্তকারী অফিসারের কথা হবে? পুলিশ কেন প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকের কোনো বয়ান নেয়নি? তদন্ত নিয়ে রিপোর্ট পেশের জন্য সিআইডিকে 7 দিন সময় দিয়েছে আদালত। খেজুরির এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। বিচারপতি মন্তব্য করেন, তদন্তের নামে সিবিআই কিছুই করে না, সিবিআই শুধু গ্যালারি শো করে। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার। সেই মামলারই শুনানি ছিল এদিন। নিউজ 18 বাংলা। নির্বিঘ্নে মিটেছে এসএসসি এর নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা। পশ্চিমবঙ্গের পরীক্ষায় আস্থা রেখেছেন বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরাও, কিন্তু এ রাজ্যের বিজেপি নেতার মুখে মামলার হুঁশিয়ারি। এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়, পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি পাবে। তথ্য প্রমাণ সহ যাব, আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। এই শুভেন্দু অধিকারী এবং বিরোধীরা, এই রাম বাম কং, এদের একাংশই তো কোর্টে গিয়ে বারবার সব বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে, নতুন করে সেই ইঙ্গিত দিচ্ছে। হাজারো বিতর্ক, হাজারো মামলা, সব বাধা পেরিয়ে এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা। রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা মিটেছে নির্বিঘ্নে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী শিক্ষকের চাকরি পাওয়ার আশায়। এ রাজ্যের তো বটেই, পশ্চিমবঙ্গের এই পরীক্ষায় আস্থা রেখেছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসে এ রাজ্যে এসএসসির পরীক্ষা দিয়েছেন। এ রাজ্যের চাকরির পরীক্ষাতেই তারা আস্থা দেখিয়েছেন। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। ममता जी जो है यहाँ के मुख्यमंत्री, हम लोग देखते रहते हैं, वैसे भी कड़े अंदाज में बोलती हैं, तो हम लोग भरोसा है कि मतलब कि जो है वो कोई चीज़ भी रहते हैं स्ट्रिक्ट मतलब कि जो है अपना रहती हैं, तो भरोसा करके आए मतलब कि जो है यहाँ पे मतलब कि हो सकता है। বিজেপি বরাবরই ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করে। রবিবার দেখা গেছে সব রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার, সেরকম একাধিক রাজ্যের পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গে এসে চাকরির পরীক্ষা দিয়েছেন। এ রাজ্যের পরীক্ষায় ভরসা দেখিয়েছেন, যা নিয়ে বিজেপিকে ডাবল ইঞ্জিন খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। এরই পাল্টা কি এবার মামলার হুঙ্কার? এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়, পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি পাবে। তথ্য প্রমাণ সহ যাব, আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। এই শুভেন্দু অধিকারী এবং বিরোধীরা, এই রাম বাম কং, এদের একাংশই তো কোর্টে গিয়ে বারবার সব বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে, নতুন করে সেই ইঙ্গিত দিচ্ছে। এতগুলি কর্মপ্রার্থী তারা পরীক্ষা দিল, আবার বলছে, ইঙ্গিত দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে, সেই জায়গাটাকে বানচাল করা, তাদের চাকরি হওয়ার পথে কাঁটা বিছিয়ে দেওয়ার, তাদের চোখে জল। এরা তাই নিয়ে রাজনীতি করে, রাজনীতি। এই প্লট আপনারা কোনো অবস্থায় এদেরকে বরদাস্ত করবেন না। নিউজ 18 বাংলা। পার্থর বিরুদ্ধে চার্জ গঠন। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় 3 মামলায় চার্জ গঠন। চার্জ গঠনের দিন ধার্য হলো বিশেষ আদালতে। আরো বিস্তারিত জানাবেন অমিত, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার যে তিনটি মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে বেলা। জানিয়ে রাখবো যে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে আদালতে এই এসএসসি 3টি মামলাতে চার্জ গঠন করা হবে এবং ইতিমধ্যেই আজকে আদালতের তরফে, আলিপুর বিশেষ সিবিআই আদালতের তরফে 3টি মামলার চার্জ গঠনের দিন কিন্তু ইতিমধ্যে ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে
প্রথম দিন অর্থাৎ 11ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। 12ই সেপ্টেম্বর অর্থাৎ তার পরের দিন গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন, এই মামলায় 12ই সেপ্টেম্বর চার্জ গঠন করা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং 15ই সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলাতে লোয়ার কোর্ট থেকে গত সপ্তাহে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, সেই মামলার চার্জ গঠন করা হবে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই মামলায় অন্যান্য অভিযুক্ত যারা রয়েছেন অর্থাৎ এস.পি. সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্য, বিধায়ক জীবন সাহা বা অন্যান্য যারা এসএসসি কর্তা রয়েছেন বা এজেন্ট সাহাবেদিন যারা রয়েছেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল অভিযুক্ত হিসেবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে 3টি মামলাতে পৃথক পৃথক করে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। বেশ। বিজ্ঞান চর্চার কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠান। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিতর্কের মুখে দুর্গাপুর এনআইটিতে আসছেন পুরীর শঙ্করাচার্য। 10 থেকে 11 সেপ্টেম্বর দুর্গাপুর এনআইটিতে দীক্ষা দেবেন তিনি। ভারতীয় পরম্পরা নিয়েও বক্তব্য রাখবেন শঙ্করাচার্য। मैं अगर चाहूँ यहाँ दीक्षा ले सकता हूँ एनआईटी में? नहीं, उनसे मैं दीक्षा लेना चाहता हूँ एनआईटी में, ये आप अलाउ करेंगे? तो आपका कैंपस में ये हो सकता है। दीक्षा लेंगे, वो कहाँ कराएंगे, उनको कहा है कि जो प्रोग्राम है उसको दीक्षा लेना चाहेगा तो हम आगे से देखेंगे। आपको ये नहीं बताएंगे कि दीक्षा यहीं कराएंगे, आपको कहें कि दीक्षा कोई देना चाहे तो दे सकता है, और कहाँ देगा आपको नहीं। कन्वोकेशन कराते हैं तो कन्वोकेशन के जो डाइस पे जो बैठेंगे, जो बैनर बनेगा, वो आपको मिनिस्ट्री में भेजना पड़ता है, वहाँ से जो अप्रूवल होती है तो हम लगाते हैं। इसके लिए भी जो धर्मगुरु आ रहे हैं, तो शंकराचार्य जो हमारे 4 हैं उसमें से जो आ रहे हैं, उनके वहाँ से बैनर आया। मेरा जो टॉपिक लिखा था टॉपिक है इसमें, लेकिन हमने तो नहीं लिखा था कि हमको यहाँ पर दीक्षा दीजिए। हमने भारतीय परंपरा और बच्चों का ज्ञान जुआ शक्ति जो दीक्षा है उनका प्रोग्राम है, दीक्षा उनका होगा। दीक्षा में क्या होता है हमको मालूम नहीं है, किसको होगा नहीं होगा हमको मतलब नहीं है कि उसको यहाँ कराएंगे कि आपको पूरी ले जाएंगे, क्या करेंगे हमें नहीं मालूम है इसके विषय में। ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ঘিরে তুলকালাম। মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, স্নাতক স্তরের প্রতি সেমিস্টারে ফি বাড়ায় ক্ষোভ। পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ অবস্থানে পড়ুয়ারা। ছাত্র বিক্ষোভ চলাকালীনই বহিরাগত হামলার অভিযোগ, টিএমসিপির একাংশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, সংঘর্ষে জখম দুপক্ষের একাধিক। পুলিশের হস্তক্ষেপে পরে নিয়ন্ত্রণে পরিস্থিতি। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাস্তা অবরোধ পড়ুয়াদের। হামলার অভিযোগ খারিজ তৃণমূল ছাত্র পরিষদের। রেজিস্ট্রার আমাদের একটা টাকা ধার্য করেছিল, আমরা সেই ফিসটা দিতে নারাজ, কারণ সেটা আমাদের থেকে 110 গুণ বৃদ্ধি করা হয়েছে ফিসটা। আন্দোলন করছিলাম, এই ধস্তাধস্তিটা আমাদেরকে এরকম বিধ্বস্ত করলো কে? কতজন আহত হয়ে ভেতরে পড়েছে? অবশ্যই ওনারা বহিরাগতরা। 40 জন 50 জন ছাত্রছাত্রী গেট আটকে শুধুমাত্র একটা আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ে কাউকে ঢুকতে দেবে না। ইউজির ছাত্রছাত্রীরা আসছে, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, তাদেরকে ঢুকতে দিবে না। তৃণমূল ছাত্র পরিষদ দায়িত্ব নিয়ে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কোনো রকম তাণ্ডব, কোনো রকম বিশৃঙ্খলা ঘটে। ভাইস চ্যান্সেলর স্যার জয়েন করলে বা রেজিস্ট্রার স্যার এলে সবার প্রথম আমরাই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ফিস কমানোর দাবিতে আমরা আন্দোলনে নামবো এবং সেটাতে আমরা যেভাবে হোক ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে আমরা সফল হব, আমরা ফিস কমাবোই। ছাত্ররা যে আন্দোলন করছে, যে সমস্ত দাবি, শিক্ষক হিসাবে আমি অবশ্যই তাদের দাবির সঙ্গে আমি সহমত। ফি বৃদ্ধি বা ফি কমানো সব একটা সিস্টেমের মধ্যে দিয়েই আসতে হয় আর কি। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো কথাতে তারা আসতে রাজি না, তারা আমাদের সাথে কোনো আলোচনাতে আসতে রাজি না। যখন ওরা আমাদেরকে বললো আপনারা চলে যান স্যার, আপনারা এখানে আপনারা ঢুকতে দেবেন না, আমরা চলে গেছিলাম। গেট খোলা দেখে আবার এসছে, কেন কখন হামলা সেটা আমি এখন করতে চাই। সেটা থ্রেট কেউ দিয়েছে বলে আমি বিশ্বাস করি না, কারণ ছাত্রকে আমি শিক্ষক হিসাবে থ্রেট দিতে পারি সেটা হতে পারে না। আমি ছাত্রকে বুঝিয়েছি, এবার সেটা থ্রেট বলে ভাবে। 4 দিন হস্টেলে নেই জল। প্রতিবাদে পথে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে উত্তেজনা। বিবেকানন্দ হল অব রেসিডেন্স হস্টেলে জল সমস্যা। রেজিস্ট্রার চিফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। চিফ ইঞ্জিনিয়ারের অফিসে তালা লাগিয়ে ব্যাপক বিক্ষোভ। পুরসভা থেকে পাঠানো হয়েছে জলের ট্যাঙ্ক। আজকে 4র্থ দিন জল নেই, আর আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এতটা এত নিচু পর্যায়ে পৌঁছে গেছে
যে আজকে চতুর্থ দিন সেই অবস্থায় এখনো অবধি জলের কি সমস্যা, সমাধান তো দূরের কথা, হলো সমস্যা খুঁজে বের করতে পারেনি। ওর ঘাড়ে দায় চাপায়, ওর ঘাড়ে দায় চাপায়, রেজিস্ট্রার বলছে আমি এই ডিপার্টমেন্টের কেন করছে না, আমি বলতে পারছি দায়িত্বরা কাদের কাছে? এত বড় একটা অটোনমাস বডি, তাদের এই দুর্দশা। দেখছি যে লাস্ট 3 দিন ধরে জলের সমস্যায় আমরা ভুগছি, এবং পুরো ইউনিভার্সিটি নয়, ইউনিভার্সিটির একটা সেক্টর, মানে ইস্টার্ন সেক্টরের একটা পার্ট, যেখানে আমাদের ভিকে হস্টেল আছে, গেস্ট হাউস রয়েছে এবং কিছু রেসিডেন্সিয়াল কোয়ার্টার আছে। সেখানে ওয়াটার সাপ্লাইটা দেওয়া যাচ্ছে না। এবার দেওয়ার পেছনে আমি ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে কি সমস্যা হচ্ছে। প্রথম দিন ওনারা বললেন সারাদিন কাজ করেছেন, ওনারা দেখছেন, দেখে কোনো রকম কোনো প্রবলেম ডিটেক্ট করতে পারেননি। মেয়রের সাথে কথা বলেছিলাম, মেয়র উনি আমাদেরকে বললেন যে ঠিক আছে, সাময়িকভাবে আমরা 2টো জলের ট্যাঙ্ক 5000 লিটারের সেটা আমরা দিচ্ছি। উনি আমাদের পিএসসির ইঞ্জিনিয়ারের সাথে উনি কথা বলিয়েছেন। আমি আশাবাদী যে এটা খুবই যতটা শীঘ্রই করা সম্ভব আমি চেষ্টা করছি। রাস্তা চওড়া হবে সে তো ভালো কথা, কিন্তু তার জন্য পড়ুয়াদের ভবিষ্যতে কোপ, এমনটাই হচ্ছে আলিপুরদুয়ারে। স্কুল গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। স্কুলের জন্য বিকল্প ব্যবস্থা না করে জমি হস্তান্তর। প্রশাসনের ভূমিকায় প্রশ্ন অভিভাবকদের। জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকাতেও প্রশ্ন। বিনা নোটিসে সরকারি প্রাথমিক স্কুল ভাঙার অভিযোগ। সরকারি প্রাইমারি স্কুল এখন ধ্বংসস্তূপ। বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মাটিতে মিশে গিয়েছে ক্লাসরুম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইট। স্কুলের 2টো ঘর কোনো রকমে দাঁড়িয়ে আছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে সোনাপুর চৌপথে। এখানে রাজ্য সরকারের জমিতে সূর্য সেন বিদ্যাপীঠ, 52 বছরের পুরনো, পড়ুয়া 51 জন। এই স্কুলের পাশ দিয়ে গিয়েছে জাতীয় সড়ক। এই সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সলসলাবাড়ি এবং ফালাকাটার মধ্যে 4 লেনের রাস্তা হবে। স্থানীয়দের বক্তব্য, এই রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জমি দেওয়া হয়েছে, তারপরেই এই স্কুলে কোপ। অভিযোগ, বিনা নোটিসে শনিবার বুলডোজার দিয়ে স্কুল ভেঙে দেওয়া হয়। নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো এমন জঘন্য কাজ করছে, সেটাকে আমার খুব মর্মাহত। সামনেই পুজো, আর কয়েকটা দিন ক্লাস হবে, তারপরেই ফাইনাল পরীক্ষা। স্টুডেন্টদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। অভিভাবকদের একাংশের প্রশ্ন, রাজ্য সরকারের জমিতে যে স্কুল রয়েছে এটা কি জেলা প্রশাসন জানতো না? তারা কি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নিয়ে রিপোর্ট করেছিল? স্থানীয় প্রশাসন কি এভাবে স্কুল ভাঙার দায় এড়াতে পারে? অনেকের এও প্রশ্ন, জাতীয় সড়ক কর্তৃপক্ষই বা এভাবে স্কুল ভেঙে দিল কিভাবে? প্রশাসন যদি ঠিকমতো নাও জানায়, তাহলেও কি এভাবে স্কুল গুড়িয়ে দেওয়া যায়? স্কুলটাকে একটা অল্টারনেট একটা জায়গায় স্কুল করে দিতে, তারা করে দেয়। এখন দোষটা তো জেলা প্রশাসনের। পরবর্তী চিঠিতে আমরা জানাই দিচ্ছি, তার চিঠি কপিও ওদের কাছে আছে। বিষয়টা হচ্ছে যে এখন এইটাকে মানে কি বলবো, গা ঠেলাঠেলি করছে। আমরা বহু আগের থেকেই এনএসকে জানিয়েছি, ডিএমএন থেকে জানিয়েছি, আমরা ওই একটা টাকা দেবে, হ্যাঁ আমরা করে দেবো। আপাতত ওখানেই স্কুলটা তো চালাতে হবে, চালানোর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা হবে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। শনিবার স্কুল ভাঙার খবর দেখায় নিউজ 18 বাংলা। সোমবার পদক্ষেপ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে সূর্য সেন বিদ্যাপীঠকে 19 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে একটা স্কুল ভাঙা হলো কেন? এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দায় ঠেলছে ঠিকাদার সংস্থার ঘাড়ে। তাদের বক্তব্য, ঠিকাদার সংস্থা না জানিয়ে স্কুল ভেঙেছে। কিন্তু এই বলে কি দায় ছাড়া যায়? ঠিকাদার সংস্থাকে নিয়োগ করেছে তো জাতীয় সড়ক কর্তৃপক্ষই। সেই ঠিকাদার সংস্থা কেমন কাজ করছে, কিভাবে করছে, এসবের ওপর তো জাতীয় সড়ক কর্তৃপক্ষেরই নজর থাকার কথা। তাহলে ঠিকাদার সংস্থা না জানিয়ে কিভাবে স্কুল ভেঙে দিল? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মেয়ের নাম্বার কম, নেতা বাবার হুমকি। পরিবেশ বিজ্ঞানে 3 নম্বর কম দেওয়ার অভিযোগ। ছাত্রীকে কম নম্বর দেওয়ায় ক্ষুব্ধ বাবা। শিক্ষিকাকে হুমকি ক্লাস 6-এর ছাত্রীর বাবার। ছাত্রীর বাবা তৃণমূলের অঞ্চল সভাপতি। ছাত্রীর বাবা স্কুলের পরিচালন সমিতির সভাপতিও। নদিয়ার গাংনাপুর গার্লস স্কুলের এই ঘটনা। অভিযোগ অস্বীকার ছাত্রীর বাবার। গার্জেন যিনি আমাকে ফোন করেন, তিনি মানে ফোন করে আমাকে বলেন যে কেন দিলেন না, আমার মেয়ে সমস্ত কিছু পারে, সব কিছু জানে,
আপনি নাম্বার এখানে দিতে হবে। আমি ওনাকে একবার বলি যে আপনার কথাটা, আমার কথাটা একটু শুনুন আপনি, সেটা উনি শোনে না। উনি ওনার মতো করে বলে যথেষ্ট চড়া গলায় রাগ দেখিয়ে কথাগুলো বলে ফোনটা কেটে রেখে দেয়। ভুল তারা করবে, তাদেরকে শোধরানোর জন্য আমরা আছি। তারপরেও ফোন করে যখন আমাকে বলা হচ্ছে টর্চারিং করা হলো, মেয়েকে স্কুলে রাখবো না, তখন আমি যথেষ্ট একটু ঘাবড়ে গেছিলাম এবং আমি তখন ম্যাডামকে এসে আমি বলে ফেলি যে ম্যাডাম আমি তো এরকম ধরনের কোনো ব্যবহারই করিনি যে কথাগুলো আমাকে বলা হচ্ছে। অভিযোগটা হচ্ছে একজন ভদ্রলোক যিনি আমাদের একজন স্কুলের অভিভাবক, প্লাস তিনি দেবগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি, তার সঙ্গে তিনি পাশের বয়েজ স্কুলের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করছেন তার মেয়েকে ইচ্ছা করে 3 নাম্বার কেটে নেওয়া হয়েছে এবং তার জন্য তার মেয়েকে মেন্টাল টর্চার করা হচ্ছে এবং তিনি হুমকির সুরেই কথাগুলো বলেছেন। এবং এই ঘটনার পরবর্তীতে তিনি বলেছেন যে তিনি খাতাটি ফেরত পাঠাবেন, ম্যাডাম যেন নাম্বার দিয়ে দেন। এবং পরবর্তীতে সেই ঘটনা সেদিনই ম্যাডাম এসে আমাদের প্রেসিডেন্ট অন্যান্য দিদিমণির সামনে এতটাই আতঙ্কিত যে ভয়ে তিনি কান্না করে ফেলেছেন। তিনি কি করে এই হুমকি রাজনীতি চালাতে পারেন এবং শিক্ষাঙ্গনে? এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা কথা। আজ থেকে 17 দিন আগে খাতা দিয়েছে। খাতা দেওয়ার পর আমার মেয়েকে বলেছিল ওই ম্যাডাম যে তোর মাকে বলবি দেখা করতে। আমার মেয়ে এসে মাকে বলাবো, মা বলছে আমি তো আর পড়াই না, তুমি পড়াও, তুমি তাহলে কথা বলো। তো আমি ওনার সাথে কোনো অপমানিত কথা বলিনি। হয়তো উনিও আমাকে জোরে জোরে বলেছে, আমিও যেভাবে বলেছি। পরে আমি আমার খুব ক্ষোভে দুঃখে আমি বলেছি যে মেয়েকে তাহলে এখানে রাখা যাবে না, অন্যত্র নিয়ে যেতে হবে। তাতে কিন্তু আমরা কোনো রকম অভিযোগ করিনি। এই অভিযোগ যা উঠছে সম্পূর্ণ সর্বৈব মিথ্যা কথা। এর মধ্যে 1% সত্যি নেই। তাহলে ওনার প্রুফ দেখাক, আমি মাথা বেতন নেব। আবাস যোজনায় প্রথম কিস্তির 60,000 টাকা, তার মধ্যে 35,000 টাকাই নাকি কাটমানি। এমনই অভিযোগ হারোয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী সহ 3 জনের নামে থানায় নালিশ। উত্তর 24 পরগনার হাড়োয়া পঞ্চায়েতের পাইকপাড়া এলাকা। আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা পান মমিনা বিবি। অভিযোগ, এই 60,000-এর মধ্যে 35,000 টাকাই কাটমানি হিসেবে দিয়ে দিতে হয় তাকে। মমিনা বিবির অভিযোগের তীর স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর দিকে। 60,000 টাকা পেয়েছি, তার থেকে 35,000 টাকা নিয়েছে। নিয়ে এসে মেম্বার রিন্টু নিয়ে এসে, আর নিয়ে এসে তোমার মুকুল আর বাবুল, 3 জন। পঞ্চায়েত এলাকায় বাড়ি আপনার? আমার হাড়োয়া পঞ্চায়েতে। পঞ্চায়েত সদস্যের স্বামী মুকুল আলম সহ 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তিনি। পাল্টা অভিযোগকারীর বিরুদ্ধেই আঙুল তুলেছেন মুকুল আলম। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। বিধবা বলে আমি বিধবা ঘর ওনাকে দিয়েছিলাম, এই টাকাটা নিয়ে আমার মেয়েটাকে বিয়ে দিই। আমাদের কাছে যখন হলো না, উনি আইএসএফ এর নেতা, ওনার কাছে গিয়ে উনি ওনাকে অন্য জায়গায় মেয়ে অন্যত্র নিয়ে বিয়ে দিয়েছে। আপনি ফার্স্ট কিস্তি পেয়েছেন, কেন ঘরটা করছেন না? এই চাপ দেওয়াতে মিথ্যে অপবাদ দিয়েছে। গ্রামে আরো মহিলারা আছে, তাদের কাছ থেকেও এরকম টাকা নেওয়া হয়েছে। তারা ভয়ে আসে না যদি তাদেরকে মারধর করে, এবং যারা রুলিং পার্টি করে টিএমসির ভোট দেয় তাদের কাছ থেকেও কাটমানি খেতে তারা করছে না। নিউজ 18 বাংলা।